হ্যালো রাজদা, ওয়েলকাম টু ফিল্ম কোম্পানি লোকাল। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ ফর অ্যালাউইং আস অন ইউর সেট। আর কি প্রমোশন হয়ে যাবে ছবি। রাজদা, সবচেয়ে প্রথমে আমাকে বলো যে ছবির নাম এখনো অ্যানাউন্স হয়নি, প্রোডাকশন নাম্বার 165 বলা হচ্ছে। তোমাকে তো ইটসেলফ টাইটেল আছে, চক্রবর্তী পরিবারই অ্যানাউন্স করে দাও। ডিরেক্টর চক্রবর্তী, দুজন অ্যাক্টর চক্রবর্তী, আরো আছে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী। চক্রবর্তী পরিবারই অ্যানাউন্স করে। চক্রবর্তী পরিবারই করে দিতে পারি, কিন্তু শরৎ বোস আর কি। আচ্ছা, তো বোস পরিবার দেখাচ্ছি আমরা, চক্রবর্তী পরিবার দেখালে ভালো হতো আর বাট আমি বেসিক্যালি আমি নিজে আর নিজের সবকিছু নিয়ে মানে ফ্লারিশ করতে খুব একটা ভালোবাসি না, শুধু কাজ ছাড়া। রাজা একটা কথা বলো, মিঠুন দাকে তো তোমার অনেক দিনের আলাপ, মানে সেই ডান্স বাংলা ডান্সের সময়। হ্যাঁ, তো এতগুলো বছর লাগলো কেন, সময় লাগলো যে কাজ করতে? মিঠুনদার মতো গল্প আমার কাছে আসেনি, বা মিঠুনদাকে আমি প্রলয়ের সময় অ্যাপ্রোচ করেছিলাম। আচ্ছা, পরান্দার রোলটার জন্য? হ্যাঁ, যখন 2013-তে প্রলয় করেছিলাম তখন অ্যাপ্রোচ করেছিলাম। উনি তখন রাজিও ছিলেন আর কি। তো তারপরে একটা কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি, বাট সেই সময় করার কথা ছিল আর কি পরান্দার রোলটা। তারপরে আর হয়ে ওঠেনি, কারণ হচ্ছে যে ওরকম গল্প ভাবা হয়নি, আমি গল্প পাইনি যে গল্পটা নিয়ে গিয়ে মিঠুনদার কাছে নিয়ে যাব এবং মিঠুনদাকে একটা অন্যভাবে ডিসকভার করতে পারবো। যে ধরনের কাজ কলকাতায় হয় বা যে ধরনের কাজ দাদা করে থাকেন, তার থেকে আলাদা কি হতে পারে আমার কাজটা। তো সেইটা সবসময় আমার একটা চ্যালেঞ্জ থাকে যে আমি যাকেই নিই, যার সঙ্গেই কাজ করি, তার সঙ্গে একটা অন্যরকম কাজ যাতে হয় আর কি, সেটা মানুষের কাছে মানুষের মনে থাকে যেন আর কি। তো সেটা হয়ে ওঠেনি বেসিক্যালি। আর মিঠুন দাকে তুমি নন ফিকশনেও ডিরেক্ট করছো, এখন ফিকশনে করছো, ডিফারেন্স কি থাকে নাকি একই রকম? দেখো, মিঠুনদা প্রথম কথা, মিঠুনদার সঙ্গে কাজ করতে গেলে দুটো জিনিস তোমার মাথায় রাখতে হবে। যে তুমি সব জানো, এটা যদি ওনার সামনে দেখাও তাহলে প্রবলেম আছে। তুমি যতটুকুনি জানো ততটুকুনি ওনার সামনে দেখাও, কারণ ওনার এত বছরের একটা জার্নি আছে ফিল্মে, এবং ক্যামেরা এতবার ফেস করেছে, এত সিনেমা করেছে। তুমি নতুন কি দিতে পারো? অতএব ওনার সামনে গিয়ে বেশি চালাকি নয়, আমার এইটুকুনি দরকার, এইটুকুনি দিন আপনার, তাহলেই আমার হবে। আমি একটা হোমওয়ার্ক করেছি যে আমি ওনার সঙ্গে ফিকশন যখন করতে চলেছি, যে উনি রিসেন্ট টাইম যে কাজগুলো করেছে সেই ইউনিটে কি ধরনের মানে উনি যখন ফ্লোরে আসেন বা যখন কাজ করেন ওনার মুড কেমন থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর্টিস্টের মুড বুঝে কাজ করাটা খুব দরকার একজন ডিরেক্টরের। মানে আমি ডিরেক্টর বলে আমি বলে দিলাম এটা করতে হবে ওটা করতে হবে, তাহলে হবে না। আমাকে বুঝতে হবে যে কোনো, মানে শুধু আর্টিস্ট নয়, একটা ক্যামেরাম্যান, একটা টেকনিশিয়ান, একটা ট্রলি সেটিং, একটা প্রোডাকশন, সবার মুড বুঝে তুমি যদি কাজ করতে পারো, তাহলে কি হবে, তুমি তার থেকে অনেক বেটার কাজটা ডেলিভার পাবে আর কি। তো আমি সেটা করতে গিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। আমি যখন ডিভিডি করেছি নন ফিকশনের ক্ষেত্রে, তখন আরো অনেকটা বছর, মানে আজ থেকে 2024, 2006-এ আমি করেছি, 5-6, মানে 5, 4, 9, 10, 19 বছর আগে ওনার সঙ্গে কাজ করেছি প্রায়, তাই তো? 19 বছর, 19 বছর আগে ওনার সঙ্গে কাজ করেছি। 19 বছর মানে কম বয়স ছিল ওনার তখন ওনার মধ্যে আরো বেশি এনার্জি, অনেক বেশি অন্যরকম একটা ইয়ে ছিল। এখন বয়সও হয়েছে, প্রায় 74-75 বছর বয়স। বয়সটা যদিও ম্যাটার করে না, কিন্তু ওনার কিছু কিছু জিনিস তো থাকে, সেগুলোকে একটু বুঝতে হয়। আমার কোনো কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি, এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে যে উনি ওয়ান টেক আর্টিস্ট আর কি, মানে একবারে ওনার শট ওকে হয় আর কি। আমি এখনো অব্দি ফোকাস আউট বা টেকনিক্যাল প্রবলেম ছাড়া কোনো শট ওনাকে দুবার নিতে হয়নি আর কি। সো এইগুলো সুবিধা, ডিরেক্টর হিসেবে এগুলো একটা বড় পাওয়া আর কি আমার জন্য। বাট অবভিয়াসলি মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করছি, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এবং মিঠুন চক্রবর্তী যখন অ্যাকশন বলা হয়, ডিরেক্টর যখন অ্যাকশন বলে, তখন ও চরিত্রটা হয়ে ওঠে কাট, একটা অন্য মানুষ হয়ে যায় আর কি। তো এইগুলো আমি জানি, এগুলো আমার ওনার সঙ্গে, মানে আমি এত ওনার সঙ্গে আড্ডা মেরেছি, কথা বলেছি, ওনার কাজ দেখেছি। তো আমার জন্য মানে আমি যখন কাজ করছি তখন শরৎকে নিয়েই কাজ করছি, মানে ওনার যে চরিত্রটা, আমি তাতেই কনসেন্ট্রেট করছি। আমি এটা ভাবছি না যে আমার ফ্লোরে মিঠুন চক্রবর্তী আসছে, আমি ভাবছি যে আমার ফ্লোরে একজন চরিত্র আসছে, যে আমার গল্পের হিরো আর কি, যাকে আমাকে প্রপারলি গল্পটা বলার জন্য আমার যা যা করণীয় আমি সেটুকুনি করবো আর কি। তো আমার তাতে সুবিধা হয়েছে। রাদার আমি যদি ভাবতাম মিঠুন দা আসছে ফ্লোরে, তাহলে হয়তো কাজ করতে গিয়ে আমি নার্ভাস হতাম, বা আমার অনেক কিছু প্রবলেম তৈরি হতো, যেখানে দাঁড়িয়ে অনেক সমস্যা হতে পারতো। সেটা আমার হচ্ছে না। আর রাজা বলো যে এই স্টোরিটা তোমার কাছে, মানে তুমি যে একটু আগে বলছো না যে আমি মিঠুন দা উপযুক্ত স্টোরি পাইনি, তো এই স্টোরিটা তোমার কাছে কিভাবে এলো? কারণ দুজন রাইটার, সমব্রত রক্ষিতের স্টোরি এবং সৃজিব আর কি লিখেছে। হ্যাঁ, মানে তো এটা মানে কিভাবে হলো? প্রথমত যে আমাকে শ্রীকান্ত প্রথম অ্যাপ্রোচ করে যে আমার কাছে এটা খুব ইমোশনাল গল্প আছে, আর ইমোশনাল গল্প মানে তুই খুব ভালো বলবি, এবং সবসময় আমাকে ও ডাকে 2-3টে কারণের জন্য। একটা হচ্ছে খুব ভালো প্রেমের গল্প আছে, তুই করবি।
খুব ভালো অ্যাকশন মুভি আছে তুই করবি, অথবা খুব ভালো ফ্যামিলি ড্রামা আছে তুই করবি, কমেডি আছে তুই করবি। তো এক্ষেত্রে ডেকেছিল যে একটা খুব ইমোশনাল বাবা ছেলের গল্প, একটা খুব অসাধারণ একটা পারিবারিক ছবি আছে তুই করবি। আমি বললাম শুনি, আমার শুনে অসাধারণ লেগেছিল। তখন কাস্টিকের যখন কথা হয় তখন মিঠুনদার কথা ভাবা হয়, এবং অবভিয়াসলি গল্প শুনে আমি ছিটকে যাই এবং আমি গল্পটা দেখতে পাই আর কি, প্রত্যেকটা চরিত্রকে আমি চিনি আর কি, আমার মনে হয় আর কি। তো সেক্ষেত্রে আমি বলি ইয়েস আমি করবো। তারপরে গল্পের উপর আমার নিজের কিছু সাজেশন থাকে, আমরা অনেকবার আমি গল্পটা লেখাই আর কি। আমার নিজের গল্পটা পড়তে গিয়ে যে যেগুলো মনে হয়েছে সবাই মিলে বসে সেই গল্পটাকে আরো, কারণ গল্প হচ্ছে আসল, অ্যাকশন কার্ড ছবি হয়ে গেলে আর কিছু কারেক্ট করতে পারবে না। তো আমরা চেষ্টা করেছি বেস্ট স্ক্রিপ্টটা নিয়ে আসার ফ্লোরে, সেটার জন্য কাজ হয়েছে। তারপরে মিঠুনদাকে সরানো হয়েছে, মিঠুনদার নিজস্ব কিছু সাজেশন ছিল সেগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে, করে টুরে আমরা ফ্লোরে এসেছি অ্যান্ড দেন কাজ করছি আর কি। রাজদা অডিয়েন্সের একটা অভিযোগ আছে যে রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ছবি যখন অ্যানাউন্স হলো লোকে এক্সপেক্ট করছিল যে একদম পুরো মার কাটারি কমার্শিয়াল ছবি হবে, অ্যাকশন বেসড হবে। অনেকে এক্সপেক্ট করছিল যে ফাটাকেস্ট 3 আসছে, সেখানে তুমি ফ্যামিলি ড্রামা করছো। অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে ফাটাকেস্ট 3 করাটা আমাদের বোকামই হবে আর কি। আমরা অবভিয়াসলি এই মার্কেটে বা 2024-এ দাঁড়িয়ে কিন্তু মানুষ একটু অন্যরকম ছবি দেখতে পছন্দ করে, অ্যাকশন হলে অন্য রকমের ছবি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি মিঠুনদাকে অন্যরকম একটা গল্প নিয়ে আসি, রাদার একটা সিকুয়েল, হ্যাঁ তার না মানে ফাটাকেস্ট 3টা এমনি বললাম, মানে একটা অ্যাকশন ফিল্ম, কারণ তুমি প্রলয়তে ওটিটিতে মানে পুরো ফুল অন কমার্শিয়াল করে আর কি একটা, মানে ওটি আমার মনে হয় জি এর সব থেকে হাইস্ট ভিউড কাজ। জি এর নয়, পুরো ওভারঅল বেঙ্গলের সব চ্যানেল মিলিয়ে এবং অল ওভার ইন্ডিয়াতে বেঙ্গলের হাইস্ট ভিউয়ার্স এবং সব থেকে হাইস্ট তোমার হচ্ছে যে সাবস্ক্রিপশন এবং বেস্ট মানে কি বলবো অ্যাপ্রিসিয়েশন, মানে এমন কেউ দেখেনি যে আবার প্রলয় দেখেনি, এটা হতে পারে। বাট ঠিক আছে, না তো সেই মানে সেইটাতে তুমি করলে ওটিটিতে, কিন্তু এখানে বড় পর্দায় মিঠুন চক্রবর্তীকে পেয়ে করলে না। আবার যখন করবো তখন হয়তো করতে পারি আর কি। এখন এই গল্পটা নিয়ে কাজ করেছে, এরপর অ্যাকশন মুভি করতে হলে করবো মিঠুনদাকে নিয়ে। হ্যাঁ, তো এই মুহূর্তে তুমি এরকম কমার্শিয়াল স্পেসে মানে বড় পর্দা, এটাও কমার্শিয়াল ছবি একদম, কিন্তু অ্যাকশন নেই হয়তো, এটার মধ্যে ইমোশনাল অ্যাকশন অনেক বেশি আছে। বাট ইয়েস, যদি মনে হয় এরকম গল্প পাচ্ছি বা এরকম গল্প মাথায় আসছে, অবভিয়াসলি ওনাকে অ্যাপ্রোচ করবো, উনি করবেন আর কি। আর এসবিএফ এর সাথে প্রায় 6 বছর পরে কাজ করছো। লাস্ট জোজো করেছিলাম 2017 মধ্যে, 18 রিলিজ করেছিল। রিলিজ করেছো 18-তে? হ্যাঁ 18 ডিসেম্বর। হ্যাঁ, তুমি রিলিজ তো 17-তে, কোন সময় করেছো? 18-তে রিলিজ না? ও 2018-তে। হ্যাঁ, তারপরে তো প্রায় 6 বছর হয়ে গেছে। তো এখন কি মানে যখন কাজ করছো কি মানে কিছু চেঞ্জ হয়ে গেছে, যে না কর্পোরেটাইজেশন হয়ে গেছে, নাকি এখনো ওই হোমলি ব্যাপারটা আছে? হ্যাঁ, একটু কর্পোরেটাইজ হয়ে গেছে, একটু কর্পোরেট মডেলে চলে গেছে। আমরা যেভাবে আগে কাজ করতাম সেই মডেলটা এখন নেই। তো ন্যাচারালি সবাই গ্রো করে এবং তাদের নিজস্ব একটা সেট আপ তৈরি হয়ে যায়, তাদের নিজস্ব একটা কি বলবো একটা প্রোটোকল তৈরি হয়, সেগুলো তাদের বেটারমেন্টের জন্য আর কি। তো আমি অনেকদিন পর গিয়ে সেটা একটু হয়তো প্রথম সমস্যা হচ্ছিল, কিন্তু ওদের তরফ থেকে, এসবিএফ এর তরফ থেকে কিন্তু আমাকে কখনোই বুঝতে দেয়নি যে আমি একটা কর্পোরেট হাউসে কাজ করছি, বা এসবিএফ এখন একদম আলাদা একটা এসবিএফ আর কি। আমি ভিতে কাজ করেছিলাম, হ্যাঁ, সেইগুলো আমার কখনো মনে হয়নি। আমি শ্রীকান্তের সঙ্গে মিটিং করি, শ্রীকান্তের সঙ্গে কাজ করছি, বা পুরো টিমটা যারা রয়েছে তাদের সঙ্গে কাজ করছি, অভিষেক আছে, সৌম্য, এরা সবাই রয়েছে। আমার কোনো সমস্যা হয়নি, আমি আগে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করছি। বাট এখন ফরম্যাটটা আলাদা হয়েছে আর কি, যে তোমাকে সমস্ত কিছু একটা ডেটাবেস তৈরি করতে হবে, তোমাকে সমস্ত কিছু একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, দিতে হবে আগে থেকে, তুমি কি ভাবছো, হ্যাঁ সেইগুলো একটু দিতে হবে, হ্যাঁ সবকিছু। বাট এটার জন্য লোক আছে আমার, তাদেরকে বলে দিয়েছি যা যা প্রয়োজন আছে তোরা দিয়ে দিবি, আমার যা কাজ আমি সেটা করে যাবো। তো সেভাবেই কাজ হচ্ছে, মানে ওদের প্রয়োজন টেকনিক্যালি কিছু ডেটা, আমি সেই ডেটাগুলো প্রোভাইড করার জন্য আমার টিম আছে। আমার কাজ ওই ডেটাতে মাথা গলানো নয়, আমার কাজ শুধু কনসেন্ট্রেট করা, গল্প বলাতে। রাজদা, একটা তোমার ছবি যেটা কাল্ট ছবি, চ্যালেঞ্জ, 15 বছর কমপ্লিট করছে এবছর, তুমি ভুলে গেছো নিশ্চয়ই, কারণ তুমি তো মনে বলে আমাকে এখনো কোনো কাল্ট সিনেমা বানাইনি, তাই আমার না না চ্যালেঞ্জ কাল্ট সিরিয়াসলি। রাজদা একটা কথা বলে যে ওটা তোমার সেকেন্ড ফিল্ম ছিল। ইয়েস। তো ফার্স্ট ফিল্মটা, থার্ড ফিল্মটা তোমার প্রেম আমার চিরদিনই মোটামুটি একই জোনের মধ্যে পড়ে, যে প্রেমের গল্প, শেষে একটা ট্র্যাজেডি থাকবে, কিন্তু চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ডিফারেন্ট। চ্যালেঞ্জ ওয়াজ লাইক ভেরি লার্জার দ্যান লাইফ, দেবকে নিয়ে মানে একদম ভাবে ওইভাবে প্রেজেন্ট করা। তো মানে ওইটা সেই সময় করবে ঠিক করলে কেন হঠাৎ করে, মানে চিরদিন ঠিক পরেই একটা ওরকম? চিরদিনই প্রথম প্রেমের ছবি বানিয়েছিলাম, তারপরে যখন এটা ওরকম একটা 60 লাখ টাকা ছবি 10 কোটি টাকা বিজনেস করেছিল 2008 সালে, তখন ওটা দেখে লোকে, যারা ইন্ডাস্ট্রির লোকজন, তারা প্রত্যেকে তখন একটাই প্রোপাগান্ডা তৈরি হয়েছিল যে টেলিভিশনে, তার আগে আমি টেলিভিশন কাজ করতাম, অনেকগুলো টেলিফিল্ম, 17টা টেলিফিল্ম হয়ে গেছিল, রিয়েলিটি শো করতাম। তো বলেছে টেলিভিশনের ডিরেক্টররা কখনোই ফিল্মে ওয়ার্ক করবে না আর কি। তার আগে কিছু টেলিভিশনের ডিরেক্টররা কাজ করতে এসেছিল, তারা ওয়ার্ক করেনি। তো সেটা নিয়ে একটা ছিল, সো ওইটা একটা প্রেশার ছিল। দুই হচ্ছে যে
নন স্টার কাস্ট নিয়ে তুমি কাজ করবে, তো তোমার ছবি চলতে পারে না। দুই হচ্ছে একটা 60 কোটি টাকার ছবি, 60 লাখ, একটা 60 লাখ টাকার ছবি, সেটা 60 কোটি টাকা হলে ভালো হতো। 60 লাখ টাকার একটা ছবি, সেটা 10 কোটি টাকা বিজনেস করবে, এটা ভাবা যেতে পারে না। তো সব মিলিয়ে যখন এই ছবিটা, আর একটা ব্যাপার বলছিল, যখন ছবিটা হিট করে গেছিল সবাই তখন মানে ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা বলেছিল এটা ফ্লুক, সেকেন্ড ছবি আর চলবে না। তাই আমার পরের ছবির নাম ছিল চ্যালেঞ্জ নিবিনা শালা, অবভিয়াসলি। আর আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর যারা আমাকে, আমি মনে করি যে কোনো মানুষকে তুমি যখনই আন্ডারস্টিমেট করবে তখন সেই মানুষটা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আর কি, এবং সে একটু পিছিয়ে গিয়ে তারপরে দৌড়াবে আর কি। তো সেই সবসময় চেষ্টা করবে তোমাকে ভুল প্রমাণ করতে। আমি তার মধ্যে একজন, যে কেউ আমাকে কিছু বলেছে মানে আমি সেটা তাকে ভুল প্রমাণ করাটাই আমার নেশার মধ্যে পড়ে। তো আমি একটা প্রেমের ছবি বানিয়েছি, অ্যাকশন ছবি বানিয়েছি, ফ্যামিলি ড্রামা বানিয়েছি, সব রকম ছবি বানাতে পারি। আমি সব পারি, আমি বলছি আমি সব পারি। আমি একজন ফিল্ম মেকার, আমার কোনো এরকম নেই যে আমি এটা করবো ওটা করবো। হ্যাঁ, গল্পটা আমার ভালো লাগতে হবে। যে গল্পটা আমার ভালো লাগবে সেই গল্পটাকে আমি জাস্টিফাই করতে পারবো। হতে পারে সেই গল্পটা দর্শকের ভালো না লাগতে পারে, হতে পারে সেই গল্পটা দর্শকের ভালো লাগতে পারে, সেটা পরের কথা, কিন্তু আমি করতে পারবো, এটা আমার মনে হয় আর কি। আর ওই স্পেশাল এন্ট্রি শটটার ব্যাপারে বলো, দেব যেটা কলেজে ঢুকছে পা থেকে, ওইটা SRFT তে করেছিলাম আর কি। আচ্ছা, ঢুকছে আর কি, প্রথম শটটা আমার মনে আছে, এখনো ফেসবুকে ঘুরে বেড়ায়, হেভি পপুলার আর কি। তখনই ফার্স্ট আর কি আমরা ওই র্যাম ট্যাম গুলো করেছিলাম আর কি, তখন ফিল্মে শুট করতাম। আর তখন র্যাম করা মানে বিশাল ব্যাপার আর কি। তো ওই র্যাম করা ওইগুলো, আর তখন সেই সময় দাঁড়িয়ে ভালো ক্যামেরা নিয়ে আসা। তার আগে এখানে নর্মালি যে ধরনের কাজ হতো ঋতুদা ছাড়া সবকটা ক্যামেরাই খুব মানে একটু লো গ্রেডের ক্যামেরা ছিল আর কি। তো চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা হায়দ্রাবাদ থেকে ক্যামেরা নিয়েছিলাম, এবং সেটা ভালো ক্যামেরা। ক্যামেরাম্যান ছিল সোমক আর কি, সে এখন আমাদের মধ্যে নেই, এবং তারও একটা কন্ট্রিবিউশন ছিল। সো সব মিলিয়ে কালার প্যালেট তখন তৈরি হয়েছিল, কস্টিউম অনেক মডার্ন হয়েছিল আর কি, কারণ আইডিয়াটা নতুন এসেছিল আর কি। ধরো আমি যখন এসেছি তখন আমি তো ইয়াং, আমার ভাবনা চিন্তার সঙ্গে ছবি তৈরি হয়েছে। সো ন্যাচারালি ওটা রিফ্লেক্ট করেছে। তো প্রেম বলো, গান বলো, সবকিছুর দিক থেকে। চ্যালেঞ্জের কখনো সিকুয়েল বানানোর প্ল্যান করো? না, কোনো কিছু সিকুয়েল বানানোর কোনো ইচ্ছে নেই এখন। আমার ইচ্ছে যে ভালো ভালো সিনেমা বানানো, এবং সেগুলো আগে কখনো আমি করিনি বা আগে কখনো করতে পারিনি, বা এখন করলে পরে আর কখনো করবো না এমন কোনো সিনেমা। লাস্ট কোয়েশ্চেন, বাবলির কি প্রোগ্রেস এবং কবে আসছে? খুব শীঘ্রই আসবে অ্যাকচুয়ালি। এই ছবিটা রিলিজে, মানে এই ছবিটা রিলিজ কবে করব, তাহলে বাবলি কবে করব, এসব নিয়ে একটা মিটিং চলছে আমাদের মধ্যে। হবে মানে এটা আগে হবে বা বাবলি আগে হবে বা এটা পরে হবে, আর এরকম কিছু প্ল্যান চলছে। সেটা আমরা কালকে, আমার এই লটটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা একটা মিটিং করে ডিসাইড করবো। বাবলি অসাধারণ একটা গল্প, আমার খুব পছন্দের একটা গল্প। সবার তোমার একটা রিসেন্টলি ইন্টারভিউ দেখছিলাম, তুমি অনেক আগে টেলিফিল্মে করতে চেয়েছিলে গল্প, 2005-4 সালে। তখন ওইটা তিস্তা বানিয়েছিলাম আর কি, বাবলি পাইনি বলে। তো আমি এত বছর অপেক্ষা করেছি, রাইট নিয়ে আমি করেছি। তো আমার এগুলো থাকে আর কি, আমি করবো মানে করবোই, আজ নয় কাল। আমার মনে আছে টংলিং করতে দেয়নি, আমার পেলাম না লাস্ট মুহূর্তে, আমি একটা বাচ্চাদের ছবি করলাম, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ জয়। সিরাজদৌল্লা করবোই রোজ, মানে মাসে একবার করে তো মিটিং করি। আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ছোট হয়ে গেছে, আমাদের কি বলবো, আমাদের রেভিনিউ মডেলটা ছোট হয়ে গেছে, যার জন্য আমাদের অনেক পিছিয়ে পড়তে হচ্ছে। তার জন্য কিন্তু তোমরা কিছুটা দায়ী, সবাই দায়ী। হ্যাঁ, আসলে আমরা আমাদের সিনেমা বা আমাদের ল্যাঙ্গুয়েজকে খুব একটা বড় করে দেখি না, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। আমরা অন্যদের ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি প্রায়োরিটি দিই, অন্যকে যদি 10 দিই, আমাদেরকে আমরা 5 দিই, 6 দিই, এটা সবথেকে বড় সমস্যা। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা সব জানি, এটা হচ্ছে আরো একটা বড় সমস্যা। অবশ্যই কাটবে না এই কথাগুলো, হ্যাঁ, যে আমার এটাই শর্ত যে আমরা সব থেকে খারাপ, বাদ বাকি সব ভালো, এটা হতে পারে না তো। আরে আমরাও ভালো, তারাও ভালো, আমরা এটা বলতেই শিখি দিয়ে। আর আমরা একটু দেখো, আমি মনে করি ফিল্মের ক্ষেত্রে বিশেষ করে, দেখো মেইন স্ট্রিম সিনেমা, কমার্শিয়াল সিনেমা বলতে আমি বুঝি যে গল্প লার্জার দ্যান লাইফ, যার মধ্যে কোনো যুক্তি থাকবে না, যার মধ্যে কোনো লজিক থাকবে না। তো প্রথমত হচ্ছে তুমি এবং তোমাদের মতো কিছু মানুষজন, তারা কিন্তু জানেই না হোয়াট ইজ লজিক, হোয়াট ইজ সব সিনেমার সঙ্গে কিন্তু মানে তুমি মিলিয়ে ফেলো যে আজকে একটা ওয়ার্ল্ড সিনেমা, একটা ফেস্টিভ্যাল সিনেমা আর একটা সিটি মারা সিনেমার মধ্যে পার্থক্য আছে, এটা তো বুঝতে হবে। এবার তুমি সারা জীবন ধরো একটা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা দেখেছো, আমি চ্যালেঞ্জ থেকে বড় হয়েছি, সিনেমা দেখে বড় হয়েছো, চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। তুমি ধরো কি বলবো, ক্লাস ফিল্ম মেকারদের সিনেমা দেখে বড় হয়েছো, কিন্তু তুমি যখন রাজের ছবি দেখছো তখন তো তার মধ্যে পার্থক্য থাকবে, তার ফ্রেমিং, তার পেস, এসবের মধ্যে থাকবে। তোমরা সেখানেই তারপরে হচ্ছে এই একটা রিমেক নিয়ে একটা এমন করলে, কমার্শিয়াল সিনেমাকে জোনে নিয়ে গেলে, রিমেক তো সবাই বানায়, সারা পৃথিবী জুড়ে রিমেক হতে পারে। হ্যাঁ, আমরা ওটাকে ছোট করে দেখি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। প্রচুর নাটক কত রিমেক হয়েছে বলতো,
শেক্সপিয়ারকে তো রিমেক করে শেষ করে দিচ্ছে সারা পৃথিবী, আমাদের কলকাতা সব থেকে বেশি করেছে, রবীন্দ্রনাথের কত কিছু হয়েছে। আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাদের পুরো টিমটাকে খুব ভালোবাসি। না আমি বলছি আমার তোমাদের অনেক দায়িত্ব পড়ে, তোমরা এই জেনারেশনে তোমাদের কথা সত্যি আমি দেখেছি যে তোমরা যখন বলো সেগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের কাছে ম্যাটার করে। তো তোমরা যদি এনকারেজ করলে 4টে সিনেমার ভালো হয়, তো এর থেকে এটাই তো ভালো পাও। আর কি, মানুষ তো বসে আছে সোশ্যাল মিডিয়াতে গালি দেওয়ার জন্য, কিন্তু প্রচুর মানুষ বসে আছে ভালোবাসা দেওয়ার জন্য। সো আমার কোনটা প্রয়োজন সেটা আমি তো ডিসাইড করবো, তাই না? থ্যাংক ইউ সো মাচ রাজদা, তোমার শুটিং আটকে আছে আর আমি আর রোস্ট করতে চাই না। রোস্ট না বাস জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে যে অবভিয়াসলি আমার মনে হয় এই সিনেমাটা খুব ভালো হবে। মিঠুন দা অসাধারণ পারফর্ম করছে, ঋত্বিকের পারফরমেন্স, অনুসুয়াদির পারফরমেন্স, সোহিনী সেনগুপ্ত রয়েছে পারফরমেন্স, প্রত্যেকে মানে অহনার কথা বলবো আমি অবভিয়াসলি, স্পেশালি কালকে পাঠ করলো, ফাটিয়ে দিয়েছে। মানে যে ঋত্বিকের বউ হয়েছে, বাচ্চা একটা মেয়ে, সে টেলিভিশন করে, ব্রিলিয়ান্ট। মানে আমরা তো আজকে এই কথাগুলোই বলছিলাম, একটা ঋত্বিক কালকে সিন করেছে, মিঠুন দা সিন করেছে, অনুসুয়াদি সিন করেছে, চোখে জল প্রত্যেকের কাটার পরে, ইউনিট শুদ্ধ লোকের চোখে জল এসছে। দর্শকের, আমি জানি দর্শক যখন দেখবে, ওই যাদের মধ্যে ওই ইমোশন আছে, যারা বসে খাতার পেন নিয়ে কি গেল এই 4টে ফ্রেম জাম করে তাহলে কিন্তু তার সিনেমা, সে সিনেমা দেখতেই যায়নি, সে তো সিনেমা গেছে সিনেমার সমালোচনা করতে। বাট আমরা সবাই এক, সবাইকে একে অপরের পাশে থাকতে হবে। আমি না থাকলে তোমার চ্যানেল চলবে না, তুমি না থাকলে আমার শো চলবে না, রাইট? সো বার্টার সিস্টেম করে নিচ্ছি, তুমি আমার সম্পর্কে ভালো বলবে, আমি তোমাদের সম্পর্কে ভালো বলবো, রাইট? থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ। लव यू। स्क्रीन पर कहानी कहने का जो क्राफ्ट है वो बहुत पेचीदा है और उसे सीखने के लिए आपको सालों साल मेहनत करने की ज़रूरत है। आप एक फिल्म स्कूल जा सकते हैं जहाँ स्क्रीन राइटिंग सिखाई जाती हो, या फिर आप खुद अपने घर पर बैठकर स्क्रीन राइटिंग सीख सकते हैं। तो चलिए शुरू करते हैं स्क्रिप्ट राइटिंग का ये खूबसूरत सा अनूठा सा कोर्स जो फिल्म कंपेनियन क्लासरूम की तरफ से मैं आपके लिए लेकर आया हूँ, ताकि आप जानें, समझें और सीखें कि फिल्म राइटिंग करते कैसे हैं।